বাবর মুক্তির পরেই সমন্বয়করা সবাই পালাচ্ছে, কঠিন ঘোষণা দিলেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। শেষ হচ্ছে লুৎফুজ্জামান বাবরের বন্দি জীবন। 17 বছর পর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 17.5 বছর পর মূলত তিনি আজকে যে লুৎফুজ্জামান বাবর তিনি বের হচ্ছেন এবং তাকে দেখার জন্য তার যে নেত্রকোনা 4 আসনের যে সমস্ত তার নেতাকর্মীরা রয়েছেন তারা উপস্থিত হয়েছেন। হাজারো জনতা কালকে রাত থেকে, আমরা যতদূর জানি যে কালকে রাত থেকে নেত্রকোনা থেকে রওনা হয়ে এই লুৎফুজ্জামান বাবরের যে রাজনৈতিক এলাকা তার দৃষ্টিতে তাকানোর চেষ্টা করে, তবে সেই দৃষ্টি উপড়ে ফেলার জন্য বাংলাদেশের ছাত্র জনতা যথেষ্ট। আমাদের লুৎফুজ্জামান বাবর ভাই তিনি যে কোনো সময় কারাগার থেকে মুক্ত হয়ে মুক্ত আলো বাতাসে তিনি বের হতে যাচ্ছেন। বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, বর্তমানে সাম্প্রতিক সময়ে চলমান যে পরিস্থিতি, রাজনীতির যে বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের যে একটা অবস্থান চলতেছে, সেটা তার কিছু ভিডিও ফুটেজ আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো, যেখানে আপনারা বেশ কিছু ভিডিও এবং বেশ কিছু তথ্য জানতে পারবেন যে ভিডিওর মাধ্যমে। দর্শক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। বাবর ইজ ব্যাক। দর্শক, লুৎফুজ্জামান বাবর নামটার মধ্যে একটা ভাব আছে। ইভেন 5ই আগস্টের সরকার পতনের পর ভারতের সাথে বিশেষ করে যখন সম্পর্কের উষ্ণতা একটা উচ্চতর পর্যায়ে, তো বাংলাদেশের জনগণের একাংশ আসলে অপেক্ষা করছেন কখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি মুক্ত হবেন। ইভেন তার মুক্তিতে ভারতের মধ্যে একটা টেনশন তৈরি হবে, কারণ হি ইজ দ্য ওয়ান এন্ড অনলি ব্লুটুথ ম্যান, যিনি ভারতের একটা প্রধান টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। অবশেষে আমাদের লুৎফুজ্জামান বাবর ভাই তিনি যে কোনো সময় কারাগার থেকে মুক্ত হয়ে মুক্ত আলো বাতাসে তিনি বের হতে যাচ্ছেন। বহুল আলোচিত যে 10 ট্রাক অস্ত্র মামলার সাজা ছিল, সেখান থেকে বেকসুর আপাতত খালাস পেয়ে গেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। একই ঘটনায় চোরাচালান মামলায় খালাস পেয়েছিলেন তিনি। এর ফলে এই মুহূর্তে লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে আর কোনো বাধা নেই। আমরা যদি দেখি আজকে আমাদের 14 জানুয়ারি ডেথ রেফারেন্স মানে মৃত্যুদণ্ড অনুমোদন এবং আসামিদের করা আপিলের উপর শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত যে বেঞ্চ, তারা এই ঐতিহাসিক রায় দিয়েছে। প্রায় 17 বছর ধরে কারাগারে ছিলেন লুৎফুজ্জামান বাবর। এর মধ্যে বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে, লুৎফুজ্জামান বাবর কবে কারামুক্ত হচ্ছেন বা বাহিরে বের হচ্ছেন? কারামুক্তির বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার যিনি আছেন সুরাই আক্তার, তিনি বলছেন, কারামুক্তির কাগজপত্র একটার পর একটা পাচ্ছি, তবে সবগুলো আমাদের হাতে এসে এখনো পৌঁছায়নি। যদি আজকে রাতে চলে আসে তাহলে কালকেই লুৎফুজ্জামান বাবর মুক্তি পেতে যাচ্ছে। এদিকে অস্ত্র আইনের মামলায় বাবর ছাড়াও খালাস পেয়েছেন আরো 8 জন। আর উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 5 জনকে মুক্তি দেওয়া হয়নি, তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতে বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির তিনি খালাস চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিশান। অন্য 5 জন আসামির পক্ষে এখানে আইনজীবীরা ছিল। দর্শক, গেল 18 ডিসেম্বর দেশের সবচেয়ে বহুল আলোচিত চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মহসিন তালুকদার, এনামুল হক, রাজ্জাকুল হায়দার সহ 6 আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এর আগে গত 6 নভেম্বর চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনার মামলায় আসামিদের যেই ডেথ রেফারেন্স এবং আপিলের উপর শুনানি সেটা শুরু হয়েছিল, সেদিন তার এই ইস্যুটা তিনি মুক্তি পাবেন কিছুটা আশা করা হচ্ছিল। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে আটক করা হয়েছিল ঐতিহাসিক সেই 10 ট্রাক অস্ত্র। এ নিয়ে বন্দরনগরের কর্ণফুলী থানায় অস্ত্র আইন এবং বিশেষ ক্ষমতা আইনে 2টা মামলা করা হয়েছিল। আর সর্বশেষ 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 তারা এই রায়টা দিয়েছিলেন। তো সেখানে আমরা দেখেছিলাম যে লুৎফুজ্জামান বাবর সহ ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং 2টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে ফাঁসির আদেশ দিয়েছিল আদালত। অস্ত্র আইনে করা অন্যান্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছিল একই আসামিদের, কিন্তু আজকে তারা সবাই মুক্ত হতে যাচ্ছেন কয়েকজন ছাড়া। বাবরের এই কারামুক্তির খবরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস প্রাণ ফিরে এসেছে। পাশাপাশি ভারত এই ইস্যুটাতে টেনশনে পড়েছে, তাদের নিউজ চ্যানেলগুলোতে নানান ধরনের বক্তব্য দিচ্ছে, যখন ভারতের সাথে সীমান্তে 53 বছরের ইতিহাসে সবচেয়ে অসহিষ্ণু একটা সিচুয়েশন দেখছি। তো আপনি কি মনে করেন এই মুহূর্তে লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে আসলে কি রিঅ্যাকশন ঘটতে পারে দেশে বিদেশে? বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবর খালাস পেয়েছেন।
তার মুক্তিতে আর কোনো বাধা নেই। এটি হচ্ছে আদালতের সর্বশেষ খবর। বলা হচ্ছে চট্টগ্রামের বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে করা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। ফলে তার কারা মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। খালাসপ্রাপ্ত অপর 4 জন হলেন মহসিন তালুকদার, AKM এনামুল হক, রেজ্জাকুল হায়দার চৌধুরী ও নুরুল আমিন। এছাড়া ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে 14 বছর কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। আর যাবজ্জীবন কারাদণ্ড থেকে কমিয়ে আসামি আকবর হোসেন, লিয়াকত হোসেন, হাফিজুর রহমান ও শাহাবুদ্দিনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর মৃত্যুর কারণে যে 4 জনকে এই মামলা থেকে বাদ দেওয়া হয়েছে তারা হলেন আব্দুর রহিম, মতিউর রহমান নিজামী, বিন মোহাম্মদ ও হাজী আব্দুস সোবহান। এই মামলায় দণ্ডপ্রাপ্ত আপিল শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই রায় দেন। যাক, এখন প্রশ্ন হলো যে এই রায়ের ফলে এরাই নিশ্চয়ই ঘটনা এবং এর মামলা এগুলো ভারত লক্ষ্য করছিল এবং পর্যালোচনা করছিল। তারা মনে করে যে এই অস্ত্র ভারতের পূর্বাঞ্চলে তাদের যে সমস্ত রাজ্য আছে সেখানে বিদ্রোহীদের কাছে যোগান দিচ্ছিল। এই চালান চীন অথবা পাকিস্তানের, এমন একটি ধারণা আছে যে পূর্বাঞ্চলের বিদ্রোহীদের কাছে এই অস্ত্র যাচ্ছিল বাংলাদেশের মধ্য দিয়ে, এবং সেই ক্ষেত্রে তৎকালীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ অন্যরা এর সঙ্গে জড়িত। এই যে এখন খালাস দেওয়া হলো পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে, এটা ভারত কিভাবে নেবে এটা একটা ব্যাপার, নাকি ভারতের সাথে এই বিষয়টি সমঝোতা হয়েছে সেটা অস্পষ্ট। কিন্তু এই ঘটনার ব্যাপারে যদি ভারত মনে করে যে ইচ্ছাকৃতভাবে অপরাধীদেরকে সাজা থেকে অব্যাহতি দেওয়া হলো, তার মানে ভারতের যে নিরাপত্তা বিষয়টি সেটি বাংলাদেশ যেভাবে ধরা দরকার ছিল, যেভাবে বিচার করা দরকার ছিল সেভাবে করা হয়নি, এটা যদি মনে করে তাহলে কিন্তু এর একটা লম্বা জের থাকবে। অর্থাৎ সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এটা একটা বড় অন্তরায় হবে। ভারত বারবার বলবে যে 10 ট্রাক অস্ত্র মামলার মূল আসামিদেরকে অব্যাহতি দেওয়া হলো, খালাস দেওয়া হলো, যাদেরকে আটক করা হলো তারা তারা হয়তো জড়িত কিন্তু তারা গুরুত্বপূর্ণ ব্যক্তি নন। ফলে এটা হয়তো ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে ভবিষ্যতে একটা খচখচানি বা একটা ক্ষত থেকে যাবে, যেটা হয়তো নানাভাবে সামনে আলোচনায় আসতে পারে। যে যদি কোনো রাষ্ট্রের সাথে কোনো রাষ্ট্রের সমতার, মর্যাদার এবং আত্মসম্মানের সম্পর্ক থাকে, তবে এক রাষ্ট্র কখনো আরেক রাষ্ট্রের একজন নাগরিককে এভাবে সীমান্তে ঝুলিয়ে হত্যা করতে পারে না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বিগত 53 বছর ধরে একটি গোষ্ঠীকে ক্ষমতার চেয়ারে বসিয়ে যেভাবে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটির সার্বভৌমত্বকে কুক্ষিগত করে রেখেছিল, বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে 2024 সালে তার মোক্ষম জবাব দিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে আমরা শুধুমাত্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র নয়, পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রকে একটি কথাই বলতে চাই, আজকের পর থেকে আমার বাংলাদেশের কোন নাগরিকের দিকে যদি কেউ এমন শকুনের দৃষ্টিতে তাকানোর চেষ্টা করে, তবে সেই দৃষ্টি উপড়ে ফেলার জন্য বাংলাদেশের ছাত্র জনতা যথেষ্ট। আমরা আজকে এই মার্চ ফর ফেলানির পক্ষ থেকে শুধু একটি কথাই বলতে চাই, আর যদি আমার কোনো ভাই কিংবা আমার কোনো বোন আমাদের ওই সীমান্তে ওই তারকাটায় তাদের লাশ ঝুলে থাকে, তবে আমাদের আজকের যে মার্চ ফর ফেলানি, সেই মার্চ ফর ফেলানি ওই তারকাটাকে উদ্দেশ্য করে মার্চ করবে। আর যদি আমাদের পরবর্তী ওই মার্চ তারকাটাকে উদ্দেশ্য করে হয়, তবে আমাদের এই লক্ষ্য তারকাটাকে ভেদ করে যতদূর দৃষ্টি যায় ততদূর যাবে। আমরা শুধু স্পষ্ট করে পৃথিবীর প্রত্যেকটি দেশকে একটি কথাই বলতে চাই, এই যে সীমান্ত হত্যা তারকাটা দেওয়ার নামে যেই জোর করে যে বাধা দেওয়ার যে প্রয়াস, সেই প্রয়াস বাধা দেওয়ার জন্য, সেই প্রয়াস রুখে দেওয়ার জন্য নতুন করে যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের স্ফুলিঙ্গ পুরো পৃথিবীতেই ছড়িয়ে পড়বে। আমরা আজকে এই কুড়িগ্রামে মার্চ ফর ফেলানির শুরুতে একটি কথা আপনাদেরকে বলতে চাই, আমরা আর বাংলাদেশের সীমান্তে কোন লাশ দেখতে চাই না। আমাদের বাংলাদেশের যত নাগরিককে ওই সীমান্তে লাশ করা হয়েছে তাদের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে। আমাদের বোন ফেলানির স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য
নতুন যে আমাদের বিশ্ববিদ্যালয় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল আমাদের বোন বীর শহীদ ফেলানীর নামে করতে হবে। আমাদের সীমান্তে যে মরণঘাতী অস্ত্রগুলো ব্যবহার করা হয়, চুক্তির মাধ্যমে সকল প্রকার মরণঘাতী অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামীর বাংলাদেশের এই যে ছাত্র জনতা, যেই ছাত্র জনতা অভ্যুত্থান করে নতুন বাংলাদেশ দিয়েছে, সেই ছাত্র জনতা আর কোনদিন নতজানু পররাষ্ট্রনীতি মেনে নিবে না। আমরা স্পষ্ট করে আগামীর তরুণ প্রজন্মের ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে বাংলাদেশের যারাই ক্ষমতাতে আসুক না কেন, তাদেরকে শুধু একটি কথাই বলতে চাই, ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য আপনাদের মধ্যে কেউ যদি কোন দেশের কিংবা কোন গোষ্ঠীর দালাল হন, তবে আপনাদের পরিণতি ওই খুনি হাসিনার মতোই হবে। আজকে আমরা এই বাংলাদেশের উত্তরের যে প্রান্তিক জেলা কুড়িগ্রাম, এই কুড়িগ্রামের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অবহেলিত হয়ে এসেছে। আবার এই কুড়িগ্রামের মানুষকে শুধুমাত্র একটি তিস্তা প্রকল্পের কারণে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। গোপালগঞ্জের মতো একটি জেলায় প্রতি বছর যে বাজেট গিয়েছে, পুরো রংপুর বিভাগে সেই বাজেট আসেনি। শেষ হচ্ছে লুৎফুজ্জামান বাবরের বন্দি জীবন। 17 বছর পর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এ নিয়ে আরো জানাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, কখন উনি বের হবেন আর দলীয় কোনো কার্যক্রম আছে কিনা? কাকলি 17.5 বছর পর 4 দলীয় জোটসরকারের আমলে যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আজকে দুপুর নাগাদ তিনি কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বের হবেন, এবং তাকে ঘিরে তার নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং সকাল থেকে তার যে নেত্রকোনা 4 আসনে যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু কেন্দ্রীয় কারাগারের সামনে এসে তারা জমায়েত হয়েছেন, অর্থাৎ লুৎফুজ্জামান বাবরকে গ্রহণ করার জন্য, সাদরে গ্রহণ করার জন্য তাদের পরিবার আত্মীয় স্বজন এবং পাশাপাশি দলীয় নেতাকর্মীরা এসে এখানে সমবেত হয়েছেন। কারণ দীর্ঘ 17.5 বছর পর মূলত তিনি আজকে যে লুৎফুজ্জামান বাবর তিনি বের হচ্ছেন এবং তাকে দেখার জন্য তার যে নেত্রকোনা 4 আসনের যে সমস্ত তার নেতাকর্মীরা রয়েছেন তারা তো উপস্থিত হয়েছেন বটে, এবং পাশাপাশি তার দলীয় তার দল অর্থাৎ বিএনপির ঢাকাতে যারা অবস্থান করছেন তাদের বিশাল একটি জমায়েত এখানে রয়েছে। তার পরিবারের সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং নানাবিধ স্লোগান তারা দিচ্ছেন, বাবরকে কেন্দ্র করে, লুৎফুজ্জামান বাবরকে কেন্দ্র করে নানাবিধ স্লোগান তারা দিচ্ছেন। এবং আমরা তার পরিবারের সাথে কথা বলেছি, তাদের আজকে যে প্রক্রিয়া, অর্থাৎ তার লুৎফুজ্জামান বাবরের বের হওয়ার যে প্রক্রিয়াটি, সেটি যে নথিপত্র সেগুলো হয়তোবা কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছানোর পরেই তাকে 2টো নাগাদ বা তার আগেও বা ঠিক দুপুরের পরপরই তিনি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পাবেন বলে আমরা নিশ্চিত হয়েছি। এবং এরপরেই তিনি লুৎফুজ্জামান বাবর যাবেন জিয়াউর রহমানের মাজারে, এবং সেখানে গিয়ে তিনি সেখানে জিয়াউর রহমানের মাজার তিনি জিয়ারত করবেন, এবং জিয়ারত করার মধ্য দিয়ে তিনি হয়তোবা গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে তিনি যাবেন এবং সেখানে তিনি হয়তোবা কথা বলবেন। তবে লুৎফুজ্জামান বাবর যেহেতু দীর্ঘ 17.5 বছর পর তিনি বের হচ্ছেন, তাকে ঘিরে তার নেতাকর্মীদের যে উচ্ছ্বাস আনন্দ সেটি কিন্তু দেখা যাচ্ছে, এবং বাবরকে কেন্দ্র করে যে স্লোগানে মুখরিত হওয়া সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং দুপুরের পর এবং যে সময় কিন্তু তিনি বের প্রিয় দর্শক, ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কে কোথা থেকে ভিডিও দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখাবো না কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ। শেখ হাসিনা ও জয়ের ডলার পাচারের অভিযোগ অনেকটাই সত্য বলছেন দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনেকটাই সত্য। একথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রোববার 22 সেপ্টেম্বর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে দুদক চেয়ারম্যান বলেন, এ সময় দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ যৌক্তিক জানিয়ে প্রভাব মুক্তভাবে স্বচ্ছ তদন্ত করার প্রতিশ্রুতি দেন দুদক চেয়ারম্যান।
টানা 15 বছর ক্ষমতাকে কুক্ষিগত করে দেশকে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ সরকার। দলের প্রভাব কাটিয়ে বিভিন্ন প্রকল্প বাগিয়ে নিয়ে দুর্নীতি আর টাকা পাচারের প্রতিযোগিতায় নেমেছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত। গণ অভ্যুত্থানে সাবেক শেখ হাসিনার পতনের পর তাদের দুর্নীতির ফিরিস্তি বের হচ্ছে প্রতিদিনই। তাদের দুর্নীতির এই মহাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও পিছিয়ে নেই। দেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। সবাই সাংবাদিকদের এই সংস্থার নানান অনিয়ম সংস্থাকে কুক্ষিগত করা ও কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি সামনে এনে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে কমিশনাররা বলেন, কারো ভয়ভীতি দুদকের তদন্ত প্রভাবিত করতে পারবে না বলে জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব হাফিজ আহমেদ ফরিদু, কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর। দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।